আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি আলোচনা করব এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য 2024 সালে ঢাকা বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে আমরা 6 নং প্রশ্নে পাবো, যার হেডলাইন হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। তো এটা 10 মার্কের জন্য পরীক্ষাতে আসে। এখানে মোট 10টি বাক্য থাকবে, যেটাকে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ। এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো আমরা সবাই জানি অ্যাসারেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়। তো এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের দিকে কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকে, মানে অ্যাডজেক্টিভের পরে। তাহলে চার্মিং শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে আ মুনলিট নাইট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে আমাদেরকে লিখতে হবে প্রথম আ মুনলিট নাইট, এটা লিখতে হবে আ মুনলিট নাইট। আমরা লিখলাম যে সাবজেক্টটাকে লিখলাম, এরপরে সাবজেক্টের উপর ভার্ব লিখতে হবে, ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে? তাহলে আ মুনলিট নাইট ইজ। এরপর প্রশ্ন যদি হোয়াট থাকে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে আমাদেরকে এখানে একটা এ বা অ্যান লিখতে হবে। আর যদি হাউ দিয়ে শুরু হয়, তাহলে একটা বেরি লিখতে হবে। এখানে আমরা একটা বেরি লিখব। এরপর বেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ লিখতে হয়, অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মিং। আমরা চার্মিং শব্দটা লিখব এখানে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি আমাদের, হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটার অ্যাসাইডেড সেন্টেন্স হচ্ছে কি আ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। মনে রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের দিকে সাবজেক্ট আর ভার্ব থাকে, ওই সাবজেক্ট আর ভার্বকে আমরা বাক্যের প্রথমে নিয়ে আসবো। সাবজেক্ট আর ভার্ব লেখার পর যদি হাউ থাকে আমরা বেরি লিখব, দেন হাউ এর পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা এখানে বসে যাবে, ফুল স্টপ দিয়ে দিব। এটা হচ্ছে যে এই নং প্রশ্নের সমাধান। বি নং প্রশ্ন বলছে ইট প্রেজেন্ট আ ভেরি বিউটিফুল সাইট। তো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমাদেরকে করতে হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে হবে। মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি এ এবং অ্যান এর উপস্থিতি থাকে, এ এবং অ্যান এর উপস্থিতি থাকে, আমাদেরকে অবশ্যই হোয়াট দিয়ে শুরু করতে হবে যদি এ এন থাকে। আর যদি এ এন না থাকে, তাহলে আমাদেরকে হাউ দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে এ বা অ্যান এ আছে, তাহলে আমরা লিখব হোয়াট। প্রথম আমরা হোয়াট লিখব, এরপর হোয়াটের পরে সাবসিয়েন্ট জায়গা রাখবো কিছু একটা লেখার জন্য, এরপর অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো এখন আমাদেরকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। বেরি শব্দটা যেহেতু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের পরেই কিন্তু অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বিউটিফুল শব্দটা লিখব। এটা 10 মার্কের জন্য আসে পরীক্ষায়। তাহলে হোয়াট বিউটিফুল। এখন এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমাদেরকে নাউন লিখতে হয়। যদি নাউন থাকে তাহলে আমরা লিখবো, না থাকলে লিখবো না। এখন সাইট এটা হচ্ছে নাউন, তাহলে আমরা এখানে লিখবো SIGHT সাইট। তাহলে হোয়াট বিউটিফুল সাইট। প্রথম প্রশ্নটা যদি দেখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্ব কিন্তু সবার লাস্টে চলে যাচ্ছে, মানে শেষে গিয়ে বসতেছে। ঠিক একইভাবে এখানে সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব হচ্ছে প্রেজেন্ট, এটা এখন লাস্টে আমরা দিয়ে দিব। তাহলে ইট প্রেজেন্ট, PRESENTS, ঠিক আছে? আর শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিব। তো এখন এই যে এখানে খালি জায়গা রাখলাম, এখানে আমরা কি লিখব, ওই যে এ বা অ্যান লেখার জন্য জায়গাটা রাখছি আমরা, এখানে একটা এ হবে, না হলে অ্যান হবে। এখন বিউটিফুল শব্দটা যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু, তো কনসোনেন্ট দিয়ে শুরু হলে আর্টিকেলের মধ্যে আমরা এ ব্যবহার করি। আর এটা যদি কোনো প্রকার ভাউল দিয়ে শুরু হতো, তাহলে কিন্তু এখানে অ্যান লিখতাম আমরা। তাহলে উত্তরটা হচ্ছে হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্ট, ঠিক আছে? আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এরপর সি নং প্রশ্নে যেটা বলছে ইট ডেজলস আওয়ার আইস অ্যান্ড সুথ আওয়ার হার্ট। এখন এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হা বোধক বাক্য, এটাকে আমাদেরকে নেগেটিভ করতে বলছে। তো হা বোধক থেকে নেগেটিভ করার জন্য বেশ কিছু ফরম্যাট অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে হা বোধক বাক্যের মধ্যে কোথাও যদি বোথ এবং অ্যান্ড থাকে,
আমি আবার বলতেছি, হ্যাঁ বোধক বাক্যের মধ্যে অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে যদি বোথ এবং অ্যান্ড থাকে, বোথের জন্য নট অনলি লিখতে হয়, আর বাটের জন্য অ্যান্ডের জন্য লিখতে হয় বাট অলসো। এখন এখানে কিন্তু শুধু অ্যান্ড আছে, কিন্তু বোথ শব্দটা নাই। তাহলে আমাদেরকে ফলো করতে হবে কীভাবে? যদি অ্যান্ড থাকে তখনও সেমভাবে লিখতে হবে নট অনলি বাট অলসো। তাহলে আমরা এটা লিখব কীভাবে? প্রথমে আমরা সাবজেক্ট লিখব যে ইট, এরপর লিখব নট অনলি ইট, নট অনলি। যদি অ্যান্ডও থাকে তখনও বোথ এবং অ্যান্ডের জন্য যে নট অনলি বাট অলসো লিখতে সেটাই করতে হবে। তাহলে ইট নট অনলি, এরপর আমরা ডেজলস শব্দটা লিখব, ভার্ব, ইট নট অনলি ডেজলস আওয়ার আইস, পুরোটা বসে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই নট অনলির স্থান কোথায় হবে? সাবজেক্টের পরেই, ভার্বের আগেই। সাবজেক্ট হচ্ছে ইট, ডেজলস হচ্ছে যে ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্বের আগে নট অনলিটা আমরা লিখব ইট নট অনলি ডেজলস আওয়ার আইস। এরপর দ্বিতীয় অ্যান্ড যেটা আছে সেখানে লিখবো আমরা বাট অলসো। বাট অলসো লিখে এই অ্যান্ডের পর যা থাকবে পুরোটাই বসে যাবে। তাহলে সুথ, SOOTHES, তারপর হচ্ছে যে আওয়ার হার্ট। ওকে, আমি আবার বলতেছি, যদি বোথ এবং অ্যান্ড থাকে হ্যাঁবোধক বাক্যে, তখন নাবোধক করার সময় নট অনলি বাট অলসো লিখতে হয়। এটা সেম রুলটাই। এখন এখানে তো বোথ শব্দটা নাই, শুধু অ্যান্ড আছে। তো যেহেতু অ্যান্ড আছে সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে নট অনলি বাট অলসো। তবে এখানে দেখতে হবে, এই বলছে যে এখানে ডেজলস আর সুথ শব্দ যেটা আছে এই দুইটার পূর্বে ডেজল শব্দের আগে আমাদেরকে নট অনলি লিখতে হবে, দেন হচ্ছে সুথ শব্দের আগে বাট অলসোটা লিখতে হবে। দুইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর যেটা বলছে ডি নাম্বার, পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট। মুনলিট নাইট বলতে চাঁদনি রাতকে বোঝায়। তাহলে পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট, সকল বয়সের মানুষই চাঁদনি রাতটাকে উপভোগ করে থাকে। এটাকে ইন্টিগ্রেটিভ করতে বলছে, মানে প্রশ্নবোধক বাক্য বানাইতে বলছে। তো প্রশ্নবোধক বাক্য কিন্তু তিনটা ফরম্যাটে করা যায়। একটা হচ্ছে বাক্যের প্রথমে যদি এভরিবডি, এভরিওয়ান, অল, নো বডি, নো ওয়ান, নান এই টাইপের কিছু থাকে, তাহলে আমরা হু দিয়ে শুরু করব। তো যেহেতু এখানে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো নেই, তাহলে আমরা হু দিয়ে শুরু করব না। এরপর হচ্ছে যে প্রশ্নের মধ্যে কোথাও যদি অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব থাকে, সেটাকে প্রথমে নিয়ে আসবো, প্লাস নাবোধক করব। তো এখানে কিন্তু কোথাও অ্যামিজ আর ওয়াজ আর এগুলো নাই। না থাকলে তখন আমরা তৃতীয় নিয়মটা ফলো করবো, সেটা হচ্ছে যে ভার্ব অনুযায়ী আমাকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এখন এখানে ভার্ব হচ্ছে এনজয়, এটার সাথে কোনো এস অথবা ইএস নেই, তাহলে ডাস হবে না। এটা তো ফার্স্ট ফর্ম না, তাহলে ডিড হবে না। বাকি আছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম আর এখানে হবে ডু। তাহলে আমরা এখানে একটা লিখবো ডু। আর একটা অ্যাসাইড সেন্টেন্সকে যখন ইন্টিগ্রেটিভ করবো সেটা প্লাস নেগেটিভই করতে হবে, সেজন্য এটা নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট। শুধু ডোন্টটাই লেখার পর বাকি সব যেভাবে ছিল সেভাবে বসে যাবে। ডোন্ট পিপল অফ অল এজেস, ঠিক আছে। দেন হচ্ছে এনজয় আ মুনলিট নাইট। ফুল স্টপ। যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক হবে। হ্যাঁ, তাহলে এবার ই নাম্বার প্রশ্নে বলছে যে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দ্যামসেলভস। এখানে মেরিমেন্ট বলতে আনন্দ, উল্লাস, প্রমোদ এগুলো বোঝাচ্ছে। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দ্যামসেলভস। এখন এটাকে করতে বলছে কমপ্লেক্স, মানে জটিল বানাতে বলছে। এখন যেহেতু জটিল করতে বলছে, দেখতে হবে এটাকে সিম্পল আছে নাকি কম্পাউন্ড আছে। তো কম্পাউন্ডের বেশ কিছু আলামত থাকে, সেগুলো হচ্ছে যে যেমন অ্যান্ড থাকবে, বাট থাকবে, আনলেস থাকবে, এই টাইপের শব্দগুলো থাকে এখানে। অর থাকবে কম্পাউন্ডের মধ্যে। তো যেহেতু কমপ্লেক্স করতে বলছে, এটা কম্পাউন্ড না, সুতরাং এটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স। কীভাবে বুঝবো? একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে। এখানে লিটল বয়েজ অ্যান্ড গার্লস পুরোটা যদি সাবজেক্ট হয়, মেক হচ্ছে ভার্ব, তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, ঠিক আছে। তো এখন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমাদেরকে বেশ কিছু ফরম্যাট ফলো করতে হবে। সেটা হচ্ছে যে দেখতে হবে সিম্পল সেন্টেন্সের কোন স্ট্রাকচারটা এখানে আছে। তো এখন আমি দেখতেছি যে এখানে একটা টুর পরে একটা ভার্ব দেওয়া আছে। টুর পরে সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব থাকে এবং সেটা দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝাই, আমি আবার বলতেছি টু প্লাস ভার্ব,
এটাকে আমরা বলি ইনফিনিটিভ, এবং এটা দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝাই, তাহলে এই টু এর স্থানে আমাদেরকে একটা সো দ্যাট লিখতে হবে। এখানে একটা সো দ্যাট লিখতে হবে। এখানে বলছে লিটল বয়েস অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, বলছে তারা আনন্দ উল্লাস করে কেন? যাতে তারা নিজেদেরকে কি দিতে পারে, বিনোদন দিতে পারে, বা তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে, তাই না? তাহলে এখন এই টুর জায়গায় আমরা লিখবো একটা সো দ্যাট, কারণ এই টু এনজয় এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে লিটল, LITTLE। সবখানে টু থাকলে হবে না, টু থাকতে হবে আর ভার্বের বেস ফর্ম থাকতে হবে, এবং এটা দ্বারা একটা উদ্দেশ্য বোঝাইতে হবে। তখন এই টুর জন্য সো দ্যাট লিখবো আমরা। তাহলে লিটল বয়েস অ্যান্ড গার্লস, এটা আমরা লিখবো, পুরোটাই বসে যাবে। এই টু এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, যেটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে। মেক মেরিমেন্ট, মেরিমেন্ট বলতে এখানে আনন্দ উল্লাসকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন এই যে টু যেখানে লেখা সেখানে আমরা একটা সো দ্যাট লিখবো। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যে যেন, অথবা যাতে, যেন হয় এটা। তাহলে সো দ্যাট, যেন। এখন এই সো দ্যাটের পরে কিন্তু আমাদেরকে একটা রুলস ফলো করতে হয়, সেটা হচ্ছে সো দ্যাটের উপর একটা সাবজেক্ট লিখতে হবে। তো এখন এখানে যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সো দ্যাটের পরে তো তারাই সাবজেক্ট হবে, তাই না? তো আমি সো দ্যাটের উপর একটা দে লিখতে পারি, সাবজেক্ট দে, সো দ্যাট দে। এখন এই সাবজেক্টের পর আমাদেরকে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। এগুলো তো আমাদের কিন্তু আছে পরীক্ষায়, ক্লাস 6-7 পড়া এগুলো। তাহলে সো দ্যাট দে, এরপর আমরা একটা ব্যবহার করব সাবজেক্ট ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী। তাহলে সো দ্যাটের পূর্বের অংশটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, মেক এটা V1 আছে ভার্বে, ঠিক আছে? তো সো দ্যাটের প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হবে ক্যান, যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কুড হবে। তো আমরা এখানে ব্যবহার করব ক্যান, সো দ্যাট দে ক্যান। এরপর টু এর পরে যে ভার্ব যুক্ত অংশটা আছে সেটা সম্পূর্ণটা বসে যাবে। টু এর পরে ভার্ব হচ্ছে এনজয়, এনজয় এটা বসে যাবে। এরপর আমরা লিখব দ্যামসেলভস। তাহলে আমরা কি করলাম, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, এই টু এর পরিবর্তে একটা সো দ্যাট লিখবো। সো দ্যাট লেখার পর সো দ্যাটের পর একটা সাবজেক্ট, টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড, তারপরে টু এর পর যা থাকবে সব বসে যাবে। এরপরে আমাদেরকে F নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে এভরিবডি লাইকস আ মুনলিট নাইট, প্রত্যেকে চাঁদনি রাতকে পছন্দ করে, হ্যাঁ। তো এটাকে প্যাসিভ ভয়েস যখন করব, আমরা জানি যে কি প্যাসিভ ভয়েস করার সময় যেটা অবজেক্ট থাকে সেটাকে আগে সাবজেক্ট করতে হয়। তো আমরা অবজেক্ট এটাকে বিভিন্নভাবে ফাইন্ড আউট করি। একটা নিয়ম হচ্ছে যে আমরা ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব হচ্ছে লাইকস বা লাইক, আমি যদি প্রশ্ন করি যে কী পছন্দ করে, উত্তর হচ্ছে আ মুনলিট নাইট। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হয়, আ মুনলিট নাইট। আমরা লিখলাম যে আ মুনলিট নাইট, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট করলাম। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েস ঠিক যে টেন্সে থাকবে প্যাসিভ ভয়েস সেই টেন্সে করতে হয়। তো যেহেতু ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করা আছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্যাসিভ ভয়েসে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি লিখতে হয়, একটা সাবজেক্টের পরে এম, ইজ, আর লিখতে হয়। তো আমরা জানি আইয়ের সাথে এম হয়, প্লুরাল বহুবচনের সাথে আর হয়, আর থার্ড পারসনের সাথে ইজ হয়। তাহলে এটা যদি থার্ড পারসন, আমরা একটা ইজ লিখবো এখানে। তাহলে আ মুনলিট নাইট ইজ, এটা লেখার পর প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল লিখতে হয়। তাহলে এখানে ভার্ব হচ্ছে লাইকস, এটার পিপি হচ্ছে যে বা V3 হচ্ছে যে লাইকড, ঠিক আছে? V3 ফার্স্ট পার্টিসিপল যেটাই বলে না কেন, আ মুনলিট নাইট ইজ লাইকড, এরপরে মুখস্থ একটা বাই লিখতে হবে। এরপর আমাদের সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। সাধারণত এখানে যদি হি থাকে তাহলে হিম হয়, শি থাকলে হার হয়, দে থাকলে দ্যাম হয়, উই থাকলে আস হয়, হ্যাঁ। তো এভরিবডি থাকলে এভরিবডি বসে যাবে, এটা পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের F নং প্রশ্নের সমাধান। এরপর আমাদের G নং প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে দো দ্য মুন গিভস আস লাইট, বলছে যে যদিও চাঁদ আমাদেরকে কি দেয়, আলো দেয়, ইট ডাজেন্ট অথবা ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, বলছে যে চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু এর নিজস্ব কোনো আলো নেই। এখন এটা আমাদেরকে করতে বলছে কি কম্পাউন্ড। তো এখন এটা যদি কম্পাউন্ড করতে হয় আগে আমাদেরকে বুঝতে হবে এটা সিম্পল আছে না কমপ্লেক্স আছে। দো থাকলে কমপ্লেক্স, দো থাকলে কোনোভাবে এটা সিম্পল হবে না,
সিম্পল হবে যখন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকবে, তখন এটা সিম্পল। কিন্তু দো থাকলে কমপ্লেক্স, বাট থাকলে কম্পাউন্ড। তো এখন দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় দো উঠে যাবে, দো এটা থাকবে না, জাস্ট কমার পরিবর্তে একটা বাট হবে। তো আমরা লিখতে পারি যে দ্য মুন গিভস, GIVES, গিভস আস লাইট। ঠিক আছে, তাহলে দো উঠে যাবে, এরপর কমার পরিবর্তে একটা বাট হবে। বাট লিখে বাকি সব দেখে দেখে লিখে দিব। ইট ডাস নট, ঠিক আছে, ইট ডাস নট হ্যাভ, যেভাবে ছিল সেভাবে বসে যাবে। হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, বলছে ওর নিজের কোনো আলো নেই। এটা হচ্ছে যে জি নং প্রশ্নের সমাধান। 8 নাম্বার প্রশ্নটা বলছে ভেরি ফিউ বিউটিস অফ নেচার আর অ্যাজ চার্মিং অ্যাজ আ মুনলিট নাইট। যদি ভেরি ফিউ থাকে বা নো আদার থাকে, এটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি, এবং এই পজিটিভ ডিগ্রিকে আমাদেরকে করতে বলছে কম্পারেটিভ। ঠিক আছে, তো পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এগুলো করার অবশ্যই একটা নিয়ম থাকবে। তো আমরা দেখব যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ বাক্যকে কীভাবে কম্পারেটিভ করতে হয়। তাহলে ঠিক এই যে দুইটা অ্যাজ, এই যে এই অ্যাজের পরে যে অংশটা থাকবে সেটা আমরা আগে লিখব। পজিটিভ ডিগ্রির অ্যাজের পরে যে অংশটা থাকবে সেটা আমরা সবার আগে লিখব। তাহলে আ মুনলিট নাইট, এটা আমরা লিখব আ মুনলিট নাইট। ঠিক আছে, তাহলে আ মুনলিট নাইট লেখার পর সাধারণত সাবজেক্টের উপরে ভার্ব লিখতে হয়। এখন এখানে এই বাক্যে যে ভার্বটা থাকে ওই টেন্সে করার চেষ্টা করবে। এখন এখানে আর দেওয়া আছে, হ্যাঁ, যেহেতু এখানে ভেরি ফিউ বিউটিস এগুলো প্লুরাল, সেজন্য আর ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে আ মুনলিট নাইট এটা তার বহুবচন, এটা থার্ড পারসন, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইজ। তাহলে আ মুনলিট নাইট ইজ। ঠিক আছে, এরপরে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মিং, কারণ অ্যাডজেক্টিভ কীভাবে চিনব? পজিটিভ ডিগ্রির দুইটা অ্যাজের মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা অ্যাস, এখানে একটা অ্যাস, এই দুইটা অ্যাজের মাঝখানে চার্মিং, চার্মিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন আমরা জানি যে কি বিগ থাকলে কম্পারেটিভ করার সময় বিগার হয়, স্মল থাকলে কম্পারেটিভ স্মলার হয়। তো এখন চার্মিং শব্দ যেটা আছে এটা কিন্তু ওই স্মলার বিগারের মতো হবে না। এটা কি হবে? আমরা যদি জানি, আমরা এভাবে করতে পারি যে একটা শব্দকে, অ্যাডজেক্টিভকে যদি আমরা বিভিন্নভাবে ভেঙে বা সিলেবল, এটাকে বলা হয় সিলেবল করে দেখি, এবং ওই প্রতি অংশে যদি এক বা একাধিক ভাওয়াল থাকে তাহলে সুপারলেটিভ করার সময় মোস্ট যুক্ত করতে হয়, আর কম্পারেটিভ করার সময় মোর যুক্ত করতে হয়। এখন আমি যদি এই চার্মিং শব্দটাকে এভাবে দুইটা ডিভাইডেড করি, তাহলে CHAR এখানে একটা অ্যাডজেক্টিভ, আর মিং এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, সরি, ভাওয়াল আছে, এখানে একটা এ আছে ভাওয়েল, আর এখানে একটা আই আছে ভাওয়েল। তো এভাবে সিলেবল করার পরও যদি প্রতিটা অংশে এক বা একাধিক ভাওয়াল থাকে তাহলে সুপারলেটিভ করার সময় মোস্ট যুক্ত করতে হয় পূর্বে, আর কম্পারেটিভ করার সময় মোর যুক্ত করতে হয়। তাহলে আ মুনলিট নাইট ইজ মোর, যেহেতু কম্পারেটিভ বলছে আমরা মোর লিখব, মোর চার্মিং। আমরা লিখলাম যে আ মুনলিট নাইট ইজ মোর চার্মিং। এরপর যদি পজিটিভ ডিগ্রিটা যদি দান এনি আদার দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখব দান মোস্ট আদার। সরি, যদি এখানে নো আদার থাকে তাহলে আমরা লিখব দান এনি আদার, আর যদি এখানে ভেরি ফিউ থাকে তাহলে আমরা লিখব দান মোস্ট আদার। এখন যেহেতু পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু, তাহলে আমাদেরকে লিখতে হবে দান মোস্ট আদার। ঠিক আছে, দান মোস্ট আদার লিখার পর নো আদার এবং ভেরি ফিউর পরে যা থাকবে সব কিছুই আমরা লিখে দিব। তাহলে আমাদের এই সব কিছুর ব্যবহার হয়ে গেছে, শুধু বিউটিস অফ নেচার এটার এখন ব্যবহার হয় নাই, তাহলে আমরা লিখে দেবো এটা বিউটিস অফ নেচার। তাহলে এটা হচ্ছে যে একটা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ রূপ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদেরকে বলছে আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, যদি কেউ একজন চাঁদনি রাতের আনন্দ উপভোগ করতে না পারে বা না করে, ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি, কেউ এটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে না। তো এখন এটাকে আমাকে সিম্পল করতে বলছে। মনে রাখতে হবে যদি আনলেস থাকে বা ইফ থাকে তাহলে এটা একটা হবে এই কমপ্লেক্স সেন্টেন্স। যদি আনলেস এবং ইফ থাকে তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার অর্থটা দেখেন, যে বলছে যে যদি কেউ একজন
মুনলিট নাইট উপভোগ না করে তাহলে সে এর সৌন্দর্য ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে না। তো যেহেতু বলছে যে যদিও উপভোগ না করে তাহলে বোঝা যাচ্ছে এটাকে না বোধকে করতে হবে। তাহলে আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা উইদাউট যুক্ত দিয়ে করে দিব, মানে উইদাউট দিয়ে করবো এটাকে। কারণ ওরাই বলছে যে আনলেস এটা না বোধক শব্দ, ওরাই বলছে যদি কেউ একজন মুনলিট নাইট উপভোগ করতে না পারে বা উপভোগ না করে তাহলে সে এটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। ওরাই বলছে যে যদি উপভোগ না করে তাহলে আমরাও সিম্পল মধ্যে এভাবে বলবো যে যে উপভোগ ছাড়া, হ্যাঁ। তাহলে আনলেস এবং ইফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় বাই এবং উইদাউট দিয়ে করতে হয়। যদি না বোধক থাকে তাহলে সিম্পল এটা উইদাউট দিয়ে করব, যদি কমপ্লেক্সটা হ্যাঁ বোধক থাকে ইফ যুক্ত তাহলে বাই দিয়ে করব। উইদাউট এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে ভার্ব হচ্ছে এনজয়, সেজন্য আমরা লিখব এনজয়িং। তাহলে উইদাউট এনজয়িং লিখে বাকি সব বসে যাবে। উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, তাহলে দ্য বিউটি BEAUTY, বিউটি অফ আ মুনলিট নাইট। তাহলে ওরাই বলছে আনলেস যদি না, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে বলছে যদি কেউ একজন উপভোগ না করে তাহলে সে ব্যাখ্যা করতে পারবে না। এখন আমরা সিম্পল এভাবে বলবো যে উপভোগ ছাড়া কেউ এটা ব্যাখ্যা করতে পারবে না, সেজন্য আনলেস যুক্ত বাক্যকে সিম্পল করার সময় আমরা উইদাউট দিয়ে করব। উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, এরপরে কমা দিয়ে, কমার পরে নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই বসে যাবে। তাহলে ওয়ান ক্যান নট এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ প্রশ্ন যেটা বলছে ইনফ্যাক্ট এমনকি আ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট, এটা একটা হাবোধক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে এখন আমরা নেগেটিভ করব। তো আমরা জানি যে হাবোধক বাক্যকে নেগেটিভ করার সময় এখানে একটা ইজ হবে, মুনলিট নাইট ইজ হবে একটা। হাবোধক বাক্যকে নেগেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব থাকে তারপর একটা নট যুক্ত করতে হয়। তাহলে আমরা ইনফ্যাক্ট এটা আমরা যেভাবে ছিল সেভাবে লিখব, লিখে আ মুনলিট নাইট, এটা লিখলাম, লেখার পর ইজটা বসে যাবে। তাহলে হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করার সময় এই অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব পর একটা নট বসাইতে হবে। নট বসানোর পর এখানে এমন একটা শব্দ থাকবে, তিনটা শব্দ থাকবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর একটা হচ্ছে ভার্ব। এই তিনটা শব্দের বিপরীতকরণ করতে হয়, ঠিক আছে। সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, সেটা অ্যাডভার্ব হইতে পারে বা ভার্ব হইতে পারে। তো আমরা জানি যে প্লেজেন্ট এর বিপরীত শব্দ হচ্ছে আনপ্লেজেন্ট। জাস্ট প্লেজেন্টের পর একটা ইউএন যুক্ত করে দিব আমরা। ওকে, তাহলে ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লেজেন্ট, এরপরে বেরির জন্য একটা অ্যাট অল লিখতে হবে সবার শেষে, অ্যাট অল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 6 নম্বর আইটেমের মধ্যে 10টা প্রশ্ন আসবে এভাবে, এবং সেখানে যদি ভাগ্য ভালো থাকে, যেমন আমরা দেখি যে প্রথমে আমাদেরকে দুইটা সেন্টেন্স দিছে যে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ। তো এখানে সাধারণত কঠিন করা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিন্তু ঢাকা বোর্ডে আমরা যেগুলো পাইছি সেগুলো মোটামুটি সহজ ছিল। তো আমরা চেষ্টা করব যে এখানে শুধু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা ছাড়াই বাকি আইটেমগুলো আমরা সবাই কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে পড়তেছি। সুতরাং এই আইটেমটা যদি আমরা একটু ভালো করে করতে পারি তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের নাম্বার মানে কমার কোনো সুযোগ থাকবে না এবং ফেল করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা অন্যান্য বিষয়ের চাইতে, অন্যান্য আইটেমের চাইতে এই আইটেমটা একটু ভালো করে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।